ততক্ষণ আপনারা ক্লাসটা শেয়ার করে দেন আর বন্ধুদেরকে মেনশন করে দেন কমেন্টে। ওকে, ঠিক আছে। কারকের বেসিক তো মোটামুটি আমরা সবাই জানি, তাই না? যে কারক শব্দকে ভাঙলে হয় ক্রিযুক্ত অ। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এগুলো তো বেসিক আলোচনা নিয়ে আমরা যাচ্ছি না, কারণ যেহেতু পরীক্ষা অলরেডি একেবারে দোরগোড়ায়, এইগুলো নিয়ে আলোচনা করার মানে হয় না, এগুলো আমরা সবাই জানি। আমরা আজকের ক্লাসে যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা কারকটা নির্ণয় করব কিভাবে। একটা শব্দ দেখে আমরা কিভাবে বুঝবো যে এই শব্দটা কোন কারক হবে, এই জিনিসটা আমাদের আজকের বিবেচ্য। ওকে, হ্যাঁ, কারক সমাস প্রত্যয় কঠিন লাগে বলছেন, রাইট। বাস্তবে যদি বলি যে কারক সমাস প্রত্যয় এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন আবার কারক। যদি আমাদের কাছে মনে হয় যে প্রত্যয়টা কঠিন, সমাসটা কঠিন, বাট বাস্তবতা হচ্ছে কারক হচ্ছে মানে কারক আসলে খুবই কঠিন বলতে কি, কারকটা খুব কনফিউজিং একটা জিনিস, সেই কারণে কারকটা আমাদের ভুল হয় বেশি। ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। চলেন, কারক আমরা জানি হচ্ছে 6 প্রকার: কর্তৃকর্মকরণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। যদিও আমাদের নতুন ব্যাকরণে সম্প্রদান কারকটাকে আর নেওয়া হচ্ছে না, এর জায়গায় আরেকটা কারক এসেছে, নিমিত্ত কারক। আমরা সবগুলোই শিখবো। ওকে, তো শুরু করি। তো আমরা প্রথমে আসি, কারক যে 6 প্রকার আমরা একটু লিখি যে কিভাবে আমরা কারক চিনবো, সেই জিনিসটা আগে একটু লিখতে চাই। ওকে, কর্তা কারক কোনগুলো? কর্তা কারক হচ্ছে যে কাজ করে, ঠিক আছে, যে কাজ করে সে হচ্ছে কর্তা। একটা জিনিস মনে রাখতে হবে, এই কর্তা কিন্তু ব্যক্তিও হতে পারে আবার বস্তুও হতে পারে। কর্ম কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। করণ হচ্ছে কিসের সাহায্যে, কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, এই প্রশ্নগুলো করলে আমরা পেয়ে যাই করণ কারক। সম্প্রদান কারক হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে পাই, তবে অবশ্যই তার একটা শর্ত হচ্ছে সত্যত্যাগ, বা আমরা বলতে পারি সত্যত্যাগ মানে কি? সত্যত্যাগ মানে হচ্ছে দান, অর্থাৎ আমরা বলতে পারি যাকে দান করা হয়। অপাদান কারক হচ্ছে উৎস বোঝায়, উৎস বোঝায়, অর্থাৎ যা হতে। আর অধিকরণ হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের কারক চেনার সূত্র। ঠিক আছে, যে আমরা কারক চিনতে হলে কি করতে হয়, আমাদের ক্রিয়াপদকে সরাসরি প্রশ্ন করতে হয়, বাক্যের যে ক্রিয়াপদ তাকে প্রশ্ন করতে হয়। কোন প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, কর্তা কারক কখন হবে? যে কাজ করে সে হচ্ছে কর্তা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম, কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করলে করণ, যাকে দান করা হয় সে সম্প্রদান, উৎস বোঝালে অপাদান, কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে প্রশ্ন করলে অধিকরণ কারক। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের সমাসে মানে কারকের যে কনফিউজিং জায়গাগুলো সেইগুলো নিয়ে আমরা একটু বিশেষভাবে আলোচনা করতে চাই। চলেন আমরা কিছু উদাহরণ দেখি, আমরা উদাহরণগুলো দেখবো আর তার সাথে সেই উদাহরণের সাথে সম্পৃক্ত যে কনফিউজিং উদাহরণগুলো সেইগুলো আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করবো। ওয়ালাইকুম আসসালাম, অদৃশ্য অপসরে আছেন। চলেন আমরা তাহলে একটু কিছু কারক বিভক্তি নির্ণয় করে দেখি। আচ্ছা, তো যদি আমরা বলি বশিরকে যেতে হবে, সুহানা গান, আচ্ছা সুহানার গান গাওয়া বাদই দিয়ে দিলাম, সুহানাকে যে ছবি আঁকাই, সুহানা ছবি আঁকছে,
তারপরে বলি জল পড়ে, কলমটা ভালো লেখে, বাবা আমাকে কলম কিনে দিলেন, ডাক্তার ডাকো, শুক্রবার স্কুল বন্ধ থাকে, ওকে। এইগুলো আমরা আগে একটু দেখি, চলেন আমি একটু দাগগুলো দিয়ে নিই। খেয়াল করেন, আমাদের কারক নির্ণয় করতে হলে, অনন বলছে পাবনার কেউ আছে কিনা, আমি জানি না পাবনার কেউ আছে কিনা। রাজু মন্ডল, এই যে রাজু মন্ডল আপনার নাম বলেছি। বাগেরহাট থেকে আজিম দেখছে, ওকে। সিলেট থেকে শিপলু দেখছে। দেখেন, তো আমরা যেটা করব, ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। একটা জিনিস মনে রাখবেন যে এই যে যেমন রূপবশীরকে যেতে হবে, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে যেতে হবে। যেতে হবে এটা কাজ, তাই না? ক্রিয়া মানে কি? কাজ। এখন প্রশ্নটা কিভাবে করব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারকের ক্ষেত্রে প্রশ্নটা ঠিকঠাকভাবে করতে না পারলে আপনি উত্তরটাও ঠিকঠাকভাবে পাবেন না, কারকটাও ঠিকঠাকভাবে খুঁজে পাবেন না। সেই কারণে প্রশ্নটা কিভাবে করব সেটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখেন, কারকের ক্ষেত্রে প্রশ্ন করতে হবে এমন ভাবে যে প্রশ্নটার উত্তর হবে ওই দাগ দেওয়া শব্দটা। আমরা তো জানি কারকে কি করা হয়, একটা বাক্য থাকে, বাক্যের একটা পদের নিচে দাগ দিয়ে বলা হয় এটা কোন কারক, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে, কারকের ক্ষেত্রে আমাকে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্নটা এমন একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তরটা হবে ওই দাগ দেওয়া শব্দটা। তো এখন প্রথম কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে কারকের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে যে ওই বাক্যে কাজটা কে করছে। যে কাজ করবে সেই কর্তা, যে কাজ করবে সে কি? কর্তা। যে কাজ করবে সে কর্তা। সে ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। ঠিক আছে? এখন বলতে পারেন বস্তু কিভাবে কাজ করে? বস্তু বাস্তবে কাজ করতে পারে না, রিয়েলিটিতে পারে না, বাট বাক্যের মধ্যে পারে। বাক্যের মধ্যে যদি দেখে মনে হয় যে বাক্যটা এমনভাবে লেখা হয়েছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই বস্তুটা এই বাক্যে কাজ করছে, ওই মনে হলেই কাজ করার মতো ভাব নিলে পারে সে হচ্ছে কর্তা হয়ে যাবে। বাস্তবে কাজ করতে পারে না পারে, যদি ভাব দেখাতে পারে যে আমি কাজ করছি, তাহলে সে কর্তা হতে পারবে। তার মানে বাক্যে যে কাজ করবে সেই কর্তা, ব্যক্তি হোক বা বস্তু হোক। খেয়াল করেন, বশিরকে যেতে হবে, এখানে যা এখানে ক্রিয়া কোনটা? যেতে হবে, তাই তো? এখানে ক্রিয়া হচ্ছে যেতে হবে। তো যাওয়ার কাজটা কে করবে? বশির করবে, তাই তো? যেতে হবে, যাওয়ার কাজটা কে করবে? বশির করবে। যে কাজ করে সে কি? যে কাজ করে সে কর্তা। তাহলে এখানে বশির হচ্ছে অবশ্যই কর্তা। এবার দেখেন, সুহানা ছবি আঁকছে, এখানে ক্রিয়া কোনটা? আঁকছে। ছবি আঁকার কাজটা কে করছে? ছবি আঁকার কাজটা কে করছে? সুহানা করছে। যে কাজ করে সে কর্তা। জল পড়ে, এখানে ক্রিয়া কোনটা? পড়ে। কে পড়ছে? পড়ার কাজটা কে করছে? পড়ার কাজটা কে করছে? আমি করছি না। আপনি করছেন? যদু মধু কদু করছে না। পড়ার কাজটা কে করছে? জল করছে। যেহেতু জল কাজটা করছে তাই জল কর্তাকারক। এখন আপনি বলতে পারেন যে জল তো হচ্ছে বস্তু, ও কিভাবে পড়ে? হ্যাঁ, জল বস্তু, কিন্তু এই যে বললাম, এই দেখেন বাক্যটা পড়ে কি মনে হচ্ছে? জল পড়ে। এই যে ক্রিয়া, ক্রিয়ার দিকে তাকালে মনে হচ্ছে পড়ার কাজটা কে করছে? জল করছে। বাস্তবে জল নিজে কাজ করতে পারুক না পারুক, বাক্য দেখে মনে হচ্ছে যে এই কাজটা এ করছে, সেই কারণে কর্তৃকারক হবে। কথা ক্লিয়ার? কলমটা ভালো লেখে, এখানে ক্রিয়া হচ্ছে লেখে। কে লিখছে? হ্যাঁ, আপনি হয়তো বলবেন আমি লিখছি বা একজন মানুষ লিখছে, কিন্তু বাক্যের ক্ষেত্রে সেটা দেখা যাবে না। কারকের ক্ষেত্রে, কারকের ক্ষেত্রে দেখতে হবে যে ওই বাক্যে ওই কাজটা কে করছে বলে মনে হচ্ছে। কলমটা ভালো লেখে, এখানে লেখার কাজটা কে করছে? কলম। দেখেই তো বোঝা যাচ্ছে কলমটা ভালো লেখে, লেখার কাজটা কে করছে? কলম। কলম নিজেই লিখছে, সে কারণে কলম হচ্ছে কলম কর্তা। বাবা আমাকে কলম কিনে দিলেন, এখানে ক্রিয়া কোনটা? কিনে দিলেন।
তাই তো? এখানকার ক্রিয়া হচ্ছে কিনে দিলেন। তো কিনে দেওয়ার কাজটা কে করছে? বাবা কিনে দিচ্ছে। তাহলে যেহেতু বাবা কাজটা করছেন তাই বাবা এখানে কর্তা। আচ্ছা, শুক্রবার স্কুল বন্ধ থাকে। শুক্রবার স্কুল বন্ধ থাকে। শুক্রবার স্কুল বন্ধ থাকে, এখানে ক্রিয়া কোনটা? বন্ধ থাকা। কে বন্ধ আছে? স্কুল বন্ধ আছে, তাই না? বন্ধ থাকার কাজটা কে করছে? স্কুল করছে। যেহেতু বন্ধ থাকার কাজটা স্কুল করছে তাই স্কুল কর্তা। অনেকেই কর্ম মনে করে, বাট কর্ম না, কিন্তু কর্তা। ডাক্তার ডাকো, এখানে ক্রিয়া কোনটা? ডাকো। আচ্ছা, ডাক্তার ডাকো মানে কি? ডাক্তার নিজেই কি নিজেকে ডাকবে? ডাক্তার ডাকো মানে কাউকে বলা হচ্ছে তুমি ডাক্তারকে ডাকো, তাই না? তার মানে ডাক্তার ডাকো, এই ডাকার কাজটা কি ডাক্তার করবে নাকি? না, ডাকার কাজটা অন্য কেউ করবে, তাই না? তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এই ডাকার কাজটা কিন্তু ডাক্তার করছে না। দেখেন, খেয়াল করেন, এই পড়ার কাজটা জলই করছে, লেখার কাজটা কলমই করছে, বন্ধ থাকার কাজটা স্কুলই করছে, যাওয়ার কাজটা বসিরই করছে, আঁকার কাজটা সুহানাই করছে, কিন্তু এই ডাকার কাজটা, ডাক্তার ডাকো, ডাকার কাজটা তো ডাক্তার নিজে নিজেকে ডাকছে না। তার মানে এই ডাক্তার কিন্তু কর্তা না। তাহলে কাকে ডাকবে? কাকে ডাকবে? ডাক্তারকে ডাকবে। এই যে কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে? এবার দেখেন, বাবা আমাকে কলম কিনে দিলেন। কাকে কিনে দিলেন? আমাকে। খেয়াল করেন, এই কিনে দেওয়ার সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নাই। মানে আমার কোনো সম্পর্ক নাই বলতে কি, আমি তো কিনছি না। কিনে দেওয়ার কাজটা কে করছেন? বাবা, তাই না? আমি তো কিনে দিচ্ছি না, তার মানে আমি কিন্তু কর্তা না। কাকে কিনে দিলেন? আমাকে। সেই কারণে এটা হচ্ছে কর্ম। কি কিনে দিলেন? কলম। এই যে কি দিয়ে প্রশ্ন করলে? কর্ম। সুহানা কি আঁকছে? কি আঁকছে? কি আঁকছে? ছবি আঁকছে। এই যে কি দ্বারা প্রশ্ন করলে? কর্ম। তাহলে কর্তাকারক আর কর্মকারক এই দুইটার মধ্যে সবচাইতে বেশি কিন্তু ঝামেলা হয় আমাদের পরীক্ষায়, কিন্তু ওইভাবেই প্রশ্নগুলো আসে। তাহলে সবচাইতে ভালো করে মনে রাখতে হবে, কর্তাকে, কর্তা ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। তবে কর্তা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তবে আমরা দেখব বাক্যে ওই ক্রিয়াটা কার দ্বারা সংগঠিত হচ্ছে, সে হচ্ছে কর্তা। ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, যদি বলি তার কোনো খোঁজ নেই, আরেকটা বাক্য লিখলাম, তার কোনো খোঁজ নেই। খেয়াল করেন, তার কোনো খোঁজ নেই। তার, অনেকে বলে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা, কে বা কারা দিয়ে প্রশ্ন করে সবসময় কিন্তু কর্তা নির্ণয় করা যায় না। হ্যাঁ, সে কারণে আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিয়াটা কে সংগঠিত করছে। তার কোনো খোঁজ নেই, তার কোনো খোঁজ নেই। তাহলে কার খোঁজ নাই? তার। এখানে এই যে খোঁজ না থাকার কাজটা কে করছে? না থাকার কাজটা কে করছে? সে করছে। যেহেতু এই খোঁজ না থাকার কাজটা সে করছে, সেই কারণে সে হচ্ছে কর্তা। কথা কি বোঝা গেল? আরেকটা জিনিস আপনি সংক্ষেপে সিম্পলি মনে রাখতে পারেন যে কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। কর্তা মানে কি? সাবজেক্ট। বাক্যের যে সাবজেক্ট সে হচ্ছে কর্তা। ঠিক আছে? আমরা এইটুকু তাহলে এখন একটু মুছে দেবো, আমরা একটু করণ কারকে চলে যাব। ওকে ওকে, ফাইন বলছে আরেকবার বলতে, আরেকবার বলছি। সিম্পল কথা, বাক্যে ক্রিয়াটা যার দ্বারা সংগঠিত হবে, যে কাজটা করবে সে ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। যে কাজটা করবে সেই হচ্ছে কর্তা। আর ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে কর্ম। কাজ যে করবে সে কর্তা, আর ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে কর্ম। ওকে, অনুরাধা বলছে স্যার আপনার মতো করে বাংলাকে বোঝাতে পারেন। থ্যাংক ইউ অনুরাধা। ওকে, সবাই বুঝতে পারছেন, ভেরি গুড। তাহলে আমরা পরের অন্য উদাহরণগুলোতে যাই। এটা আমি একটু মুছে দেবো, ঠিক আছে? আমি এই জায়গাগুলোতে, এই জায়গাটাতেই সবগুলো উদাহরণ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা যারা বাংলা ব্যাকরণ নিয়ে চিন্তা আছেন, যে ব্যাকরণে ব্যাপক সমস্যা, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটা কথা আছে। সেটা হচ্ছে যে মনে রাখবেন যে বাংলা ব্যাকরণের জন্য আমার একটা কোর্স এই মুহূর্তে চলছে। ঠিক আছে? একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স এই মুহূর্তে আমার চলছে। পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স,
এই কোর্সটা চলছে বলতে এই কোর্সটার ওরিয়েন্টেশন হয়ে গেছে, ক্লাস শুরু হবে 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু। পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স মানে হচ্ছে এই কোর্সটাতে বাংলা ব্যাকরণের একদম শুরু থেকে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত যত টপিক আছে, নবম দশম শ্রেণী পুরাতন ভাষার এবং নতুন ভাষার বোর্ড ব্যাকরণ বলতে যতগুলো ব্যাকরণের টপিক আছে, বড় টপিক হোক ছোট টপিক হোক, ওটা থেকে পরীক্ষায় কতটা প্রশ্ন আসে কি না আসে সেটা হিসাব না, হিসাব হচ্ছে ব্যাকরণের মধ্যে যে টপিকগুলো আছে সব টপিকের আলোচনা হবে। পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স বলছি সেই কারণে ব্যাকরণের আদ্যপান্ত সকল টপিক আলোচনা হবে এই কোর্সে। এই কোর্সটিতে সব মিলে 30টি ক্লাস হবে। কয়টি ক্লাস? 30টি ক্লাস থাকবে, 10টি ক্লাস টেস্ট থাকবে, আর 5টি মডেল টেস্ট থাকবে। ঠিক আছে, এই কোর্সটা মাত্র 490 টাকা দিয়ে আপনারা কোর্সটাতে এনরোল করতে পারবেন। আর এই কোর্সটাতে বা আমার যে কোনো কোর্সে এনরোল করতে হলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, সেটা হচ্ছে 01511527124 01511527124। এই নাম্বারটা, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে সবুজ স্যারের কোর্সে ভর্তি হতে চাই, 01511527124। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু নক করে বলতে হবে যে সবুজ স্যারের কোর্সে ভর্তি হতে চাই, তাহলে ওখান থেকে আপনাদেরকে যাবতীয় প্রসেস করে নেবে। তো পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স 10 তারিখ থেকে এটা ক্লাস শুরু হচ্ছে। ওকে, জানিয়ে দিলাম। ঠিক আছে, চলেন মেসেজ আর পরে সময় নষ্ট করছি না আপনাদের, কারণ যেহেতু আপনাদের সময় এখন অনেক দাম, তো এটা একটু মাথায় রেখেন। আমরা একটু পরের অংশে চলে যাই। কি আমরা বলছি কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করলে করণ কারক হয়। খেয়াল করে দেখেন, যদি আমরা বলি যে আমি কলমে লিখি, আমি কলমে লিখি। আচ্ছা খেয়াল করেন, আমি কলমে লিখি তার মানে কি? আমি কি দিয়ে লিখি বা কিসের সাহায্যে লিখি? কলম দিয়ে লিখি, তাই না? যা দিয়ে কাজটা করা হবে, কিসের সাহায্যে, কি দিয়ে, এরকম প্রশ্ন করলে সেটা হবে কোন কারক? সেটা হয়ে যাবে করণ কারক। তো আমি কলমে লিখি মানে কি? আমি কি দিয়ে লিখি বা কিসের সাহায্যে লিখি? কলমের সাহায্যে লিখি। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবেন, জন্য বা কর্তৃক থাকলেই যে সেটা করণ কারক হয় তা কিন্তু নাও হতে পারে। একটা উদাহরণ দিই, মনে করেন একটা উদাহরণ দিলাম যে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। খেয়াল করেন এখানে কিন্তু এই দ্বারা দিয়া কর্তৃকে আছে, পুলিশ কর্তৃক। আমরা সাধারণত মনে করি যে দ্বারা দিয়া কর্তৃক থাকলেই করণ কারক, কিন্তু দেখেন কার দ্বারা চোরটি ধরা হলো? পুলিশের দ্বারা। এই যে কিসের দ্বারা, কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করলে তো করণ কারক পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু পুলিশ করণ কারক না। কারণ কি বলেন তো? আমরা বলেছিলাম যে বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলে এই যে চোর ধরার কাজটা কে করলো? চোর ধরার কাজটা পুলিশ করলো, সেই কারণে পুলিশ কিন্তু এখানে কর্তা। তার মানে শুধু যে দ্বারা দিয়া থাকলেই যে করণ কারক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে দেখতে হবে ওখানে যে কাজ করবে সে হচ্ছে কর্তা, আর কর্তা না হলে আর বাকি যা কিছু দিয়ে কাজটা করা হবে সেটা হবে করণ। আবার বলছি, যার দ্বারা কাজটা করা হবে সে যদি ব্যক্তি হয় বা কর্তা হয় তাহলে তো সে কর্তা হয়ে গেল। যদি কর্তা না হয়, কর্তা বাদে অন্য কোনো কিছুর দ্বারা কাজটা করা হলে সেটা করণ কারক। যেমন আমি কলমে লিখি, এখানে লেখার কাজটা করছি আমি, এখানে আমি হচ্ছি কর্তা, তাই না? এখন কলমে লিখি, কলম তো আর কর্তা না বা ব্যক্তি না, তাহলে এই কলমটা কিন্তু এখানে করণ কারক হবে। তার মানে করণ কারক কিন্তু সাধারণভাবে, আমি যেটা বোঝাতে চাই, করণ কারকটা সাধারণভাবে বস্তু হয়, ব্যক্তি কিন্তু করণ কারক সাধারণভাবে হয় না। করণ কারক সাধারণভাবে ব্যক্তি হয় না, করণ কারক সবসময় বস্তু হয়। ঠিক আছে, এবং যেই বস্তুটার দ্বারা কাজ সংগঠিত হবে, যেটার দ্বারা কাজটা করা হবে সেটা হচ্ছে করণ কারক। আচ্ছা খেয়াল করে দেখেন, আমরা যদি উদাহরণ লিখি যে ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা তাস খেলে। খেয়াল করে দেখেন তো এই দুইটা বাক্যে ক্রিয়া কোনটা? খেলে। তো কি দিয়ে খেলছে বলেন তো? খেলাটা কি দিয়ে খেলছে? ফুটবল দিয়ে খেলছে। যেহেতু ফুটবল দিয়ে খেলছে সেই কারণে এটা কিন্তু করণ কারক। ছেলেরা তাস খেলে, কি দিয়ে খেলছে?
তাস দিয়ে তারা খেলা করছে, সেই কারণে তাস দিয়ে, সেই কারণে এটা কিন্তু করণ কারক। ওই যে বললাম করণ কিন্তু সবসময় বস্তু হয়, ব্যক্তি কখনো করণ হয় না। এখন একটা জিনিস দেখেন, খেলার ক্ষেত্রে একটা হিসাব আছে, ছোট্ট করে বলে দিচ্ছি, মনে রাখবেন যে সকল, আর আমি তাহলে একটা উদাহরণ নিই, খেলার একটা উদাহরণ নিই। মনে করেন বললাম যে মেয়েরা লুডো খেলছে, ঠিক আছে, মেয়েরা লুডো খেলে। তো খেয়াল করে দেখেন এটাও একটা খেলা। এখন কথা হচ্ছে এই জায়গাটায় লুডো কোন কারক হবে? খেলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই জিনিস হয়, খেলার নাম আর খেলার উপকরণ যদি একই জিনিস হয় তাহলে সেটা করণ কারক হবে। খেলার নাম আর উপকরণ হলে করণ কারক হবে, আর নাম আর উপকরণ একই হলে করণ কারক হবে, কিন্তু ভিন্ন হলে কর্মকারক হবে। আবার বলছি, খেলার নাম আর খেলার উপকরণ একই হলে করণ কারক হবে, ভিন্ন হলে কর্মকারক হবে। আচ্ছা, ছেলেরা ফুটবল খেলে, খেলার নাম কি? ফুটবল খেলা। খেলার উপকরণ কি? কি দিয়ে খেলে? ফুটবল দিয়েই খেলে, তাহলে উপকরণও ফুটবল। তাহলে খেলার নামও ফুটবল, খেলার উপকরণও ফুটবল, দুইটা একই জিনিস, নাম এবং উপকরণ একই জিনিস হলে সেটা করণ কারক হয়। আবার ছেলেরা তাস খেলে, খেলার নাম কি? তাস খেলা। কি দিয়ে খেলে? তাস দিয়েই খেলে, তাহলে খেলার নামও তাস খেলা, উপকরণও তাস, সেই কারণে এটা করণ কারক। কিন্তু দেখেন মেয়েরা লুডো খেলে, খেলার নাম কি? লুডো খেলা, কিন্তু লুডো খেলার উপকরণ কি? লুডো কি দিয়ে খেলে? কোট এবং গুটি দিয়ে খেলে, তাই না? লুডো খেলে কি দিয়ে? কোট এবং গুটি দিয়ে। তার মানে খেলার নাম লুডো খেলা, কিন্তু এর উপকরণ হচ্ছে কোট এবং গুটি। তার মানে দুইটা ভিন্ন জিনিস হলো, সেই কারণে এইটা কিন্তু হয়ে যাবে কর্মকারক। খেলা কিন্তু খেলা বললে সেটা করণ হতে বা কর্ম হতে পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে খেলার নাম এবং উপকরণ একই হলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। আচ্ছা, যদি বলি যে ছেলেরা দাবা খেলে, ছেলেরা দাবা খেলে, দাবা কোন কারক? তো খেয়াল করেন, খেলার নাম কি? দাবা। খেলার উপকরণ কি? দাবা খেলার উপকরণ কি? দাবার কোট আর গুটি, তাই না? খেলার নাম দাবা, কিন্তু খেলার উপকরণ হচ্ছে কোট এবং গুটি, তাহলে দুইটা ভিন্ন জিনিস হলো। যেহেতু ভিন্ন জিনিস হয়েছে, ভিন্ন হলে সেটা হয়ে যাবে কর্মকারক। কথা কি বোঝা যায়? তাহলে খেলার নাম আর খেলার উপকরণ যদি একই জিনিস হয় তাহলে করণ কারক হবে, আর ভিন্ন জিনিস হলে কর্মকারক হবে। কথা বোঝা যায় কিনা? এই যে যেমন নয়ন বলছে ক্রিকেটও কর্মকারক, অবশ্যই ক্রিকেট কর্মকারক, কারণ ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু খেলার উপকরণ কি? ব্যাট এবং বল, তাহলে খেলার নাম এবং উপকরণ ভিন্ন হয়ে গেল, সেই কারণে কর্মকারক। ঠিক আছে না? একটুখানি আমাকে বলেন তো এই কর্ম আর করণের মধ্যে এই জিনিসটা বুঝলেন কিনা, ক্লিয়ার হলো কিনা বলেন তো দেখি, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। জারিয়া আবেদিন বলছে স্যার আপনার শীত করে না? শীত তো করে, ঢাকায় তো প্রচন্ড শীত, কিন্তু আমার রুমে এতগুলো লাইট জ্বলছে, নিচে উপরে দুই পাশে যে লাইটের হিটে শীত লাগছে না। পাকিস্তান থেকে দেখছেন স্যাম থমাস গেথে সম্ভবত নাম, আমি ভুলে পড়তে পারি, সরি ভুল পড়ে থাকলে। ওকে ওকে, এবার আসেন আমরা পরের অংশে যাই। আমরা একটু সম্প্রদান কারকে যেতে চাই, যদিও যেটা আগেই বলেছি যে সম্প্রদান কারকটা কিন্তু এখন আর স্বীকার করা হয় না, তারপরেও আমাদের পরীক্ষায় সম্প্রদান কারক আসতে পারে, সেই জন্য সম্প্রদান কারকের ক্ষেত্রে যদি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে, মনে রাখবেন এখানে লিখে দিয়েছি যদিও, যাকে দান করা হয়, যাকে দান করা হয় সে হচ্ছে সম্প্রদান, যাকে দান করা হয় সে সম্প্রদান। দান করা বোঝেন তো, একেবারে পুরোপুরি দেওয়া, দান করা মানে একদম সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, তো যাকে দান করা হবে সে সম্প্রদান, আর যা দান করা হবে, যা দান করা হয় সেটা হচ্ছে কর্ম। তার মানে সম্প্রদান কারক কিন্তু কখনো বস্তু হয় না। সম্প্রদান কারক কোন কোন জিনিস হয় জানেন? এটা একটু বলে দিই। সম্প্রদান কারক সবসময় হবে ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, বস্তু কখনো সম্প্রদান কারক হয় না। সম্প্রদান কারক হয় সবসময় ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে যাকে দান করা হবে সে সম্প্রদান, আর যা দান করা হবে সেটা হচ্ছে কর্ম। খেয়াল করে দেখেন, যখন আমরা বলছি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, চিরকাল পরে আসছে এটা, তাই না? ভিক্ষুককে ভিক্ষা দাও, তো ভিক্ষা তো পুরোপুরি দিয়ে দেওয়া হয়, একবারে দিয়ে দেওয়া হয়, ভিক্ষা দেওয়া তো ফেরত নেওয়া হয় না, তার মানে এটা দান করে দেওয়া হয়। তো ভিক্ষুককে যে ভিক্ষা দান করা হয়, কাকে দান করা হচ্ছে? ভিক্ষাটা কাকে দান করছি? ভিক্ষুককে।
যাকে দান করব সে হবে সম্প্রদান। ভিক্ষুককে কি দান করছি? ভিক্ষা। যা দান করা হবে সেটা হবে কর্ম। মনে করেন আমরা যদি বলি সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। আচ্ছা, এই যে চাঁদা, এই চাঁদা জিনিসটা কি? এই চাঁদা বলতে আমরা, হ্যাঁ রনি, আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে বর্তমান ব্যাকরণে সম্প্রদান বলে কোনো কিছু নেই, এটা আমি বলেই দিয়েছি শুরুতে। হ্যাঁ, আপনি বোধহয় এই সময় ছিলেন না। যাই হোক, এই চাঁদা বলতে আমরা এখনকার সময় যে সকল চাঁদার কথা শুনি ওই সব চাঁদা না। এই চাঁদা বলতে বোঝায় হচ্ছে ডোনেশন। ডোনেশন মানেও কিন্তু চাঁদা, কোথাও ডোনেট করা, কোনো টাকা ডোনেট করা। যেমন আমরা বিভিন্ন বন্যার সময়, শীতের সময় শীতবস্ত্র আমরা বিতরণ, মানে শীতবস্ত্র ডোনেট করি না, বিভিন্ন সংস্থা এই সব কাজ করে। এই সংস্থাগুলোকে যদি আমরা কোনো টাকা দান করি সেটাকে বলা হয় কিন্তু চাঁদা। যে কোনো একটা সংস্থা বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাবে, সাহায্য চায় না, আমরা সেখানে সাহায্য করি, এই যে সাহায্য করি এটা কিন্তু চাঁদা। ডোনেশন মানে হচ্ছে চাঁদা। তো এই চাঁদা মানে হচ্ছে যেটা আপনি নিঃস্বার্থে মন থেকে যেটা আপনি সাহায্যের জন্য দেন সেটা হচ্ছে চাঁদা। তো তার মানে এটা এক প্রকার দান। হ্যাঁ, এখন এই চাঁদাটা কাকে দেওয়া হবে, কাকে দান করা হবে? দানটা কাকে করা হবে? সমিতিতে দান করা হবে। সমিতিকে, সমিতি একটা প্রতিষ্ঠান এখানে, ঠিক আছে? তো যাকে দান করা হবে সে হচ্ছে সম্প্রদান। তো কি দান করা হবে? চাঁদা। তো যা দান করা হয় সেটা হচ্ছে কর্ম। যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। ওকে, তো যদিও আমাদের এই সম্প্রদান কারকটা নতুন বোর্ড ব্যাকরণ বইতে নাই, তারপর একটু দেখিয়ে দিলাম। আমরা একটু আমাদের সবচেয়ে বেশি সমস্যা যে জায়গাটাতে সেটা হচ্ছে অপাদান এবং অধিকরণে। অপাদান এবং অধিকরণে একটু যেতে চাই, চলেন। আমরা কিন্তু আজকে, আমি বলেছি সাজেশনমূলক ক্লাস, মানে একেবারে সমস্যা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলোতে নিয়ে আজকে কাজ করছি, ঠিক আছে? তো দেখেন আমরা যেটা বলছি, অপাদান কারক কি জিনিস। অপাদান কারকে যাব। অপাদান কারকে দেখেন আমরা একটা কথা বলছি, উৎস বোঝায়। উৎস, যে কোনো কিছুর উৎস বোঝালে সে অপাদান কারক হয়, মানে যেখান থেকে জিনিসটা আসছে ওইটা হচ্ছে অপাদান কারক, ঠিক আছে? উৎস বোঝাবে। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা যদি বলি যে পাহাড় থেকে জল নামছে, পাহাড় থেকে জল নামছে, গাছ থেকে পাতা ঝরে, ছাদ থেকে পানি পড়ে, তিলে তৈল হয়, ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূরে। শুক্তিতে মুক্ত মেলে। খেয়াল করেন আমরা বলছি, আবার আরো কিছু লিখি, যেমন বলি বাবাকে ভয় পাই, এইগুলো আগে দেখি। আচ্ছা, পাহাড় থেকে জল নামছে, পাহাড় থেকে জল নামছে, গাছ থেকে পাতা ঝরে, ছাদ থেকে পানি পড়ে, তিলে তৈল হয়, ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূরে, শুক্তিতে মুক্ত মেলে, বাবাকে ভয় পাই। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন, পাহাড় থেকে জল নামছে, তাহলে জলের উৎসটা কোনটা? উৎস মানে কি? শুরু, যেখান থেকে ঘটনাটা শুরু হচ্ছে। তো জল নামা শুরু করছে কোথা থেকে? পাহাড় থেকে। তাহলে জলের উৎস কোনটা? পাহাড়। যেহেতু পাহাড় হচ্ছে উৎস, সে কারণে পাহাড় হচ্ছে অপাদান কারক। গাছ থেকে পাতা ঝরে, পাতার উৎসটা কোনটা? গাছ, অপাদান কারক। ছাদ থেকে পানি পড়ে, তাহলে পানির উৎসটা কোনটা? কোত্থেকে পড়ছে? ছাদ থেকে, অপাদান কারক। তিলে তৈল হয়, তিলে তৈল, তিল হতে তৈলটা উৎপন্ন হয়, তিল হতে তৈলটা আমরা পাই, তাই না? তো এই যে তিল থেকে তৈলটা আসছে, এই তৈলের উৎসটা কোনটা? তৈলের উৎস হচ্ছে তিল, তিল থেকেই তৈলটা হচ্ছে, তাহলে উৎস হচ্ছে তিল, সেখানে তিল হচ্ছে অপাদান কারক। ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূরে। আচ্ছা, এই ঢাকা থেকে চট্টগ্রাম, তো শুরুটা কোত্থেকে হচ্ছে? ঢাকা থেকে। শুরুটা হচ্ছে কোত্থেকে? ঢাকা থেকে শুরু হচ্ছে, তার মানে উৎস, সে কারণে এটা অপাদান কারক। শুক্তিতে মুক্ত মেলে, শুক্তি মানে ঝিনুক, ঠিক আছে? শুক্তিতে মুক্ত মেলে, তো মুক্তটার উৎস কোনটা?
মুক্ত মুক্তর উৎস কোনটা? উৎস হচ্ছে শুক্তি। উৎস বোঝালে সেটা অপাদান কারক। বাবাকে ভয় পায়, ভয়ের উৎস কোনটা? ভয়টা কোত্থেকে তৈরি হচ্ছে? বাবা থেকে, সেই কারণটা অপাদান কারক। অর্থাৎ উৎস বোঝালেই সেটা অপাদান কারক হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলেছি, যা হতে, যা হতে বোঝালে অপাদান কারক হয়। এগুলো সবগুলো দেখেন যা হতে বোঝাচ্ছে, যা হতে নামছে, যা হতে ঝরছে, যা হতে পড়ছে, যা হতে হচ্ছে, সবই যা হতে। ঠিক আছে, এখন এই অপাদান কারক আর অধিকরণ কারকের মধ্যে সমস্যা যেটা হয় সেটা নিয়ে একটুখানি কথা বলা দরকার। সেটা হচ্ছে স্থান নিয়ে আমাদের সমস্যা হয়। স্থান জিনিসটা অপাদান কারকও হয়, অধিকরণ কারকও হয়। কখন অপাদান কারক হবে আর কখন অধিকরণ কারক হবে, এইটা হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা একটু ওই জিনিসটা দেখতে চাই যে স্থান বোঝালে অপাদান কারক নাকি অধিকরণ কারক, কিভাবে আমরা এই জিনিসটা সমাধান করব। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, স্থান মানেই অপাদান বা অধিকরণ কারক হয়। স্থান মানে সাধারণভাবে অপাদান বা অধিকরণ কারক হয় সাধারণত। তো স্থানে অবস্থান করলে অধিকরণ কারক হয়। আবার বলছি আমি কথাটা, স্থানে স্থানে অবস্থান করলে, স্থানে অবস্থান করলে সেই স্থানটা কি হয়ে যাবে? স্থানে অবস্থান করলে সেই স্থানটা হয়ে যাবে অধিকরণ কারক। আর স্থান থেকে সরে গেলে, স্থান থেকে সরে গেলে সেই স্থানটা হয়ে যাবে অপাদান কারক। কথাটা কি বোঝাতে পারলাম কিনা? স্থানে, স্থান মানেই সাধারণত অপাদান বা অধিকরণ কারক হয়। স্থানে অবস্থান করলে সেটা হবে অধিকরণ কারক, স্থান থেকে সরে গেলে হয়ে যাবে ওই স্থানটা অপাদান কারক। খেয়াল করে দেখেন, আমরা যখন বলছি যে, আমরা যখন বলছি ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, আরেকটা বললাম ট্রেনটি স্টেশন ছাড়লো, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, আরেকটু বললাম ট্রেনটি স্টেশন ছাড়লো। তো খেয়াল করে দেখেন এখানে স্থান কোনটা? স্টেশন। স্থান কোনটা? স্টেশন। এখন যখন বলছি ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে, তার মানে কি ট্রেনটি স্টেশনে অবস্থান করছে না? দাঁড়িয়ে আছে মানে অবস্থান করছে। স্থানে অবস্থান করলে সেই স্থানটা হবে অধিকরণ কারক। আর যদি অবস্থান না করে, সরে যায়, ট্রেনটি স্টেশন ছাড়লো, তার মানে কি ট্রেনটা আর অবস্থান করছে স্থানে? অবস্থান করছে না, সরে যাচ্ছে। স্টেশন ছাড়লো মানে স্টেশন থেকে সরে গেল, যেহেতু স্থান থেকে সরে গেল তাই স্থানটা হয়ে যাবে অপাদান কারক। একইভাবে আমরা যদি বলি, একটা বললাম বাড়ি যাও, আরেকটা বললাম বাড়ি ঘুরে এসো। বাড়ি যাও, বাড়ি ঘুরে এসো। খেয়াল করেন এখানেও বাড়ি একটা স্থান, এখানেও বাড়ি একটা স্থান। বাড়ি যাও, আমি যদি আপনাকে বলি বাড়ি যাও, তার মানে কি বোঝালাম? আপনাকে বাড়িতে গিয়ে অবস্থান করতে বললাম না? বললাম এই তুমি বাড়ি যাও, তার মানে বাড়িতে গিয়ে তোমাকে থাকতে বলছি, বাড়িতে গিয়ে অবস্থান করতে বলছি। যেহেতু অবস্থান করা বোঝাচ্ছে সেই কারণে এটা হয়ে যাবে অধিকরণ কারক। কিন্তু যখন বলছি বাড়ি ঘুরে এসো, বললাম যাও তুমি বাড়ি ঘুরে এসো, বাড়ি ঘুরে এসো মানে কি বাড়িতে গিয়ে থাকতে বলছি? থাকতে বলছে না তো, বাড়িতে গিয়ে আবার চলে আসতে বলছি। তার মানে ওই স্থানে অবস্থান করতে বলছে না, গিয়ে আবার চলে আসতে বলছি। তার মানে স্থান থেকে সরে যাচ্ছে, সেই কারণে এটা অপাদান কারক হবে। কথাটা কি বোঝা যায়? তাহলে স্থানে অবস্থান করলে স্থানটা অধিকরণ কারক হবে, আর স্থান থেকে সরে গেলে অপাদান কারক হবে। আরেকটা জিনিস বলি, ধরেন বললাম বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই। আচ্ছা খেয়াল করেন, যদি এইরকম না বাচক থাকে, না বাচক থাকে, তাহলে ওইটাকে হ্যাঁ বাচক করে নিলে জিনিসটা সহজ হয়ে যায়। বাবা বাড়ি নেই মানে কি? বাবা বাড়ি, যদি এটা হ্যাঁ বাচক করি তাহলে কি হয়? বাবা বাড়ি আছে। তাহলে খেয়াল করে দেখেন তো, বাবা বাড়ি আছেন, তাহলে দেখেন তো এখানে বাড়িতে অবস্থান করছেন কিনা? বাবা বাড়ি নেই, এটাকে যদি আমরা হ্যাঁ বাচক করি, কি করি? হ্যাঁ বাচক, তাহলে বাবা বাড়ি আছেন, তাহলে বাবা বাড়ি আছেন বললে ওখানে অবস্থান করছেন নাকি সরে আসছেন? বাবা বাড়ি আছেন, তার মানে বাড়িতে অবস্থান করছেন। অবস্থান করা বোঝালেই সেটা হয়ে যাবে অধিকরণ কারক। এই জিনিসটা বুঝলেন? যদি স্থান থাকে এবং সেখানে না বাচক থাকে তাহলে সেটাকে একটু আপনি হ্যাঁ বাচক করে নেবেন।
হ্যাঁ বা চেক করে নিয়ে দেখবেন যে ওখানে অবস্থান করছে কি করছে না। অবস্থান করলে সেটা হয়ে যাবে অধিকরণ, অবস্থান না করলে হয়ে যাবে অপাদান। আশিকুর রহমান বলছেন, স্যার প্রশ্নে কারকে বিভক্তি যখন যুক্ত হয় তখন কোন কারকের সাথে কোন বিভক্তি যুক্ত হবে সেটা কিভাবে বুঝবো একটু বলে দেন। বিভক্তি তো আমাদের মুখস্থ থাকা লাগবে। একটা জিনিস বলি যে কারকের যে অপশনগুলো থাকে, অপশনে কিন্তু বিভক্তির ঝামেলা খুব কমে থাকে। আপনি কারক বা বিভক্তি যে কোনো একটা বুঝতে পারলে সাধারণত উত্তর হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরেও বিভক্তিটা জরুরি, বিভক্তিটা আমাদের মুখস্থ থাকতে হবে। যেমন কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি, তারপরে হচ্ছে কে রে থাকলে দ্বিতীয়া, তাই না? তারপরে দ্বারা দেয়া কর্তৃক থাকলে তৃতীয়া, আবার কে রে থাকলে চতুর্থী হয়, হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী, রয়ের থাকলে ষষ্ঠী, এ অন্তস্থ তে থাকলে সপ্তমী। এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে বিভক্তি কি জিনিস। বিভক্তি হচ্ছে ওই শব্দের শেষে যুক্ত হওয়া অতিরিক্ত অংশ। যেমন এই যে স্টেশন, মূল শব্দ হচ্ছে স্টেশন, এখানে এর সাথে এ যুক্ত হয়েছে, তো এ তো সপ্তমী বিভক্তি, তার মানে এখানে অধিকরণে সপ্তমী। এখানে স্টেশন মূল শব্দটা আছে, স্টেশনের সঙ্গে কোনো কিছু যুক্ত হয়নি, তার মানে এখানে শূন্য বিভক্তি, অপাদানে শূন্য। ঠিক আছে না? এইভাবে জিনিসটা হবে। তো আমাদের এটা আসলে বিভক্তিটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। ওকে, বিভক্তিটা আমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের নিমিত্ত কারক বলে একটা কারক আছে, যেটা নতুন বইতে যুক্ত করা হয়েছে। নিমিত্ত কারকটা একটুখানি আমি দেখিয়ে দিতে চাই, চলেন। নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে হচ্ছে কারণ। নিমিত্ত মানে হচ্ছে কারণ। তো যদি কোনো কিছুর কারণ বোঝাই বা জন্য বোঝাই, জন্য বোঝালে সেটা নিমিত্ত কারক হয়। জন্য বোঝালে, যেমন আমরা যদি বলি তোমার জন্য, তোমার জন্য এসেছি, তোমার জন্য এসেছি, তোমার জন্য এসেছি, কার জন্য এসেছি? তোমার জন্য এসেছি। এই যে যার জন্য কাজটা হবে সেটা হবে নিমিত্ত কারক। ঠিক আছে? আপনি বলতে পারেন যা, যার জন্য, বা যেটার জন্য, অর্থাৎ ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যার জন্য বা যেটার জন্য কাজটা হবে সেটা হবে নিমিত্ত কারক। আবার যদি বলি যে সুখের লাগিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, কবি জ্ঞানদাসের লাইন, বৈষ্ণব পদাবলী থেকে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, সুখের লাগিয়া। আচ্ছা, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু এর মানে কি? সুখের লাগিয়া মানে সুখের জন্য এ ঘর বাঁধলাম, সুখের জন্য। তো কিসের জন্য? কিসের জন্য? সুখের জন্য। এই যে বললাম যার জন্য বা যেটার জন্য, সেটা হচ্ছে নিমিত্ত কারক। তাহলে সুখের জন্য, সেই কারণে সুখের জন্য হচ্ছে নিমিত্ত কারক। ঠিক আছে? তাহলে কার জন্য বা কিসের জন্য প্রশ্ন করলে কিন্তু আমরা নিমিত্ত কারকটা পেয়ে যাব। আশা করি যে কারক নিয়ে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এখন আমাদের আর একটা ক্লাস হবে প্রাইমারি স্কুলে ভর্তি পরীক্ষা, মানে প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে 7 তারিখে আমরা একটা ক্লাস নেব। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসটাতে আমরা বাংলা সাহিত্যের একটা সাজেশন দেবো, যে জিনিসগুলো আপনারা লাস্ট মোমেন্টে দেখবেন, এবং বাংলা ব্যাকরণের একটা সাজেশন দেবো, যে ব্যাকরণের কোন টপিকের কোন জায়গা থেকে আপনি দেখলে আপনার ওখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তাহলে আগামী 7 তারিখেরটা একদম পরিপূর্ণ একটা সাজেশন দিব, সাহিত্যের একটা সাজেশন, ব্যাকরণের কোন টপিকের কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা একটা সাজেশন। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রেখেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।